দেশের মানুষ হয়ে দেশের মানুষকে হত্যা করার জন্য কি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল? যেখানে প্রশাসন, পুলিশ, আর্মিকে জনগণের বন্ধু বলা হয়, তারাই কিনা দেশের মানুষের বুকে গুলি করেছে, যা কিনা আমাদের স্বাধীন দেশ হিসাবে খুবই লজ্জার বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। তবে শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ নাই, আর থাকবে বা কি করে? যে দেশে নিজের অধিকার আদায়ের জন্য নিজের দেশের মানুষের হাতে মরতে হয়, তাহলে একটা মানুষ মানসিকভাবে সুস্থ থাকবেই বা কি করে? দেশ হঠাৎ করে এমন এলোমেলো হওয়ার কারণ কি জানেন? না জানলে সমস্যা নাই, ভিডিওটা শেষ অবধি দেখেন, সব বুঝতে পারবেন। শুধুমাত্র ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছুই জানতে ও বুঝতে পারবেন। দেশে যে এতগুলো তাজা প্রাণ গেল, তাদের অপরাধ ছিল কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা। এখন প্রশ্ন হলো, কোটা কি? আবার অনেকে কোটা সম্পর্কে জানলেও কোথায় কত পার্সেন্ট কোটা ব্যবহার হয় তা জানে না। কিন্তু আজকে যারা ভিডিওটা দেখছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায়, যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশ ভিত্তিক কোটা বরাদ্দ ছিল। কোটা দেওয়া হয় যাতে পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের যে কাজকর্ম হচ্ছে সেখানে অংশ নিতে পারে। কত সাল থেকে কোটা ব্যবস্থা শুরু হয়? 1972 সাল থেকেই কোটা ব্যবস্থা শুরু হয়। বাংলাদেশে 1972 সাল থেকেই চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা ও নারী কোটা ছিল। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয়ে 1972 সালের 5 সেপ্টেম্বর তৎকালীন সরকার একটি নির্বাহী আদেশ জারি করে। এতে এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 20% মেধা এবং বাকি 80% জেলা কোটা রাখা হয়। এই 80% জেলা কোটার মধ্য থেকেই 30% কোটা মুক্তিযোদ্ধা এবং 10% কোটা যুদ্ধের ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোটার বড় একটি অংশই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য। সত্যিকারের মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক, মজুর, তাঁতি। এরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষ ছিল। সেই কারণেই যখন দেশ স্বাধীন হলো, তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হলো যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে। এর 4 বছর পর অর্থাৎ 1976 সালে প্রথমবারের মতো কোটা বন্টনে পরিবর্তন আনা হয়। এই সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়। অর্থাৎ মোট কোটার 40% মেধা, 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি 10% কেবলই জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কোটায় অন্তর্ভুক্ত করে এবং মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ আরো বাড়িয়ে 1985 সালে কোটা পদ্ধতির সংশোধন আনে বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদসমূহের জন্য মেধার ভিত্তিক কোটা হইবে 45% এবং জেলা ভিত্তিক কোটা হইবে 55%। এই জেলা ভিত্তিক কোটার মধ্য হইতে মুক্তিযোদ্ধাদের 30%, মহিলাদের 10% এবং উপজাতীয়দের জন্য 5% পদ সমন্বয় করিতে হইবে। 1990 সালে নন গেজেটেড পদগুলোর নিয়োগে কোটা পদ্ধতি আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় 1997 সালে। 1985 সালের কোটা বন্টন অপরিবর্তিত রেখে কেবল 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করা হয়। তবে 2002 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার সমন্বয়ে আরেকটি পরিপত্র জারি করে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা বন্টনের বিষয়ে আগের জারি করা পরিপত্রগুলো বাতিল করা হয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটা অন্য দ্বারা পূরণ না করে সংরক্ষণ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা সংশোধন ক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 21তম বিসিএস পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত 30% কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত কোটায় শূন্য পদগুলো ক্যাডার ও নন ক্যাডার মেধাভিত্তিক তালিকায় শীর্ষে অবস্থানকারী প্রার্থীদেরকে দিয়ে পূরণ করা যেতে পারে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার 30% যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনা বাতিল করা হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না গেলে পদ খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রণালয়। কোটায় পরবর্তী পরিবর্তন আসে 2011 সালে। এই সময় মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরও 30% মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয়। সবশেষ 2012 সালে 1% প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 2018 সালে যেভাবে শুরু হয় কোটা আন্দোলন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে কোটার পরিমাণ বেশি থাকায় এটা নিয়ে বরাবরই অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকবারই কোটা আন্দোলন হয়, তবে তা ছিল খুবই সীমিত আকারে। কোটা আন্দোলন প্রথমবারের মতো বড় আকার রূপ নেয় 2018 সালে। ওই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং এর পূর্ণ মূল্যায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এতে কোটা পদ্ধতির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়।
কিন্তু মার্চ মাসে এসে এই রিটটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এদিকে আদালত রিট করার পরপরই ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে ফেসবুকে কোটা সংস্কার চাই নামে একটি পেজ খোলা হয় এবং শাহবাগকে কেন্দ্র করে পেজটি থেকে মানববন্ধন সহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া শুরু হয়। এর মাধ্যমে মূলত কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধতে থাকে। এই সময় কোটা সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি প্ল্যাটফর্মও গঠন করা হয়। রিট খারিজ হওয়ার পর কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না মর্মে আদেশ জারি করা হয়। তবে কোটা কার্যকর করার ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনে সরকার। জনপ্রশাসন থেকে জারি করা ওই আদেশে বলা হয় সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে সেসব পদ পূরণ করা হবে। অর্থাৎ আগের একটি আদেশের মাধ্যমে যেখানে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে কোটা খালি রাখার কথা বলা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এবং মেধা তালিকা থেকে নিয়োগের কথা জানায়। তবে দাবি আদায়ে অনড় থাকে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের কর্মসূচিতে টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি চালানো সহ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছর এপ্রিলে এই আন্দোলন সর্বব্যাপী রূপ লাভ করে। শাহবাগ থেকে ঢাকা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন শুরু করে শিক্ষার্থীরা। টানা আন্দোলন কর্মসূচির মুখে 11 এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আরো পরে, অক্টোবর মাসে। এই সময় নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 14তম থেকে 20তম অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোর কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকেই নিয়োগের কথাও জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার পর থেকে পরিপত্র জারি করা পর্যন্ত সময়ের মধ্যে আন্দোলনের সমন্বয়কারীদের উপর হামলা ও গ্রেফতারের বেশ কিছু ঘটনা গণমাধ্যমে আসে। এদিকে কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। গত 5 জুন তাদের পক্ষে রায় আসে, অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত। এদিকে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদন গত 4 জুলাই শুনানির জন্য আসলে রাষ্ট্রপক্ষকে লিড আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর মধ্যে 1 জুলাই থেকে কোটা বাতিলে আন্দোলনের নামে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। 1972 সালে কোটা ব্যবস্থা চালুর পর থেকে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা ছিল। পরবর্তী সময়ে একই কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সেই কোটা বরাদ্দ করা হয়। 2018 সালে কোটা আন্দোলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মুক্তিযোদ্ধা কোটার পরিমাণ। এবারের আন্দোলনেও বারবারই উঠে এসেছে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি। কোটার উদ্দেশ্য হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ক্ষেত্র তৈরির চেষ্টা করা। মুক্তিযোদ্ধার সন্তানরা অসম আছে কিনা এটা একটা বিষয়। মোটা দাগে কোটা ব্যবস্থাকে সরলভাবে দেখার সুযোগ নেই বলেই মত বিশ্লেষকদের। আশা করি কোটার বিষয় সম্পর্কে পুরোপুরি বুঝতে পেরেছেন। যদি তারপরও মাথায় না ঢুকে তো বাদ দেন। এখন চলুন মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই তাদের মতামত শুনি। তারা তাদের কোটার ভাগ তাদের নাতি নাতনিদের জন্য বহাল চাই নাকি। সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে, সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবার চলুন আরেক মুক্তিযোদ্ধার কথা শুনি, যে কিনা মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেয়নি। সে চায় না তার কোটার সুযোগ নিয়ে তার ছেলে বা নাতি নাতনি চলুক। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা গ্রামে আছে, এরা মরতে আছে, ভিক্ষা করতে আছে, সার্টিফিকেট নিচ্ছে না। সার্টিফিকেট নিব কেন? মুক্তিযোদ্ধা করছি দেশ টকা একাইবার লাগে নেতা, মুক্তিযোদ্ধা করছি বেতন 30,000 বেতন লাগিয়া, ছেলে মেয়ে সবার চাকরি দিবার লাগিয়া, নাতির ঘরে পুঁতে চাকরি দিবার লাগিয়া। কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্রছাত্রী রয়েছে যার বাবার মুক্তিযোদ্ধার কোটা আছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে যার দাদার নানার কোটা রয়েছে, কিন্তু তারপরও তারা কোটা সংস্করণ চাই যাতে করে দেশের অন্যান্য মেধাবী ছাত্রছাত্রীরা নিজের যোগ্যতায় কাজ করতে পারে, দেশের কাজে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই ছোট্ট বিষয়টাকে আজকে কত বড় পর্যায়ে নিয়ে গেছে। যারা দেশের জন্য যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, তাদের মাথা ব্যথা নেই। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ছাত্রছাত্রীদের পাশাপাশি মুক্তিযোদ্ধারাই কোটার সংস্করণ চাই। তো এতে হাইকোর্ট সহমত পোষণ করলে সমস্যা কি? সরকার চাইলে কোটার সংস্করণ করতে পারে বা মতামত দিতে পারে, আর ছাত্রছাত্রীরা চাই যাতে সরকার এই আন্দোলনের সাথে একমত হয়, কিন্তু একমত পোষণ করে যখন কিনা দেশের কিছু কিছু তরতাজা প্রাণ চলে যায়। মেনে যখন নেবে তো প্রথমে কি মেনে নিতে পারতো না? যাদের প্রাণ চলে গেল তাদের ক্ষতিপূরণ যতই দেখ, সেই মানুষ বা সন্তানকে কি ফেরত দিতে পারবে? সরকার চাইলে পুলিশ র্যাবকে নির্দেশ দিতে পারতো যাতে এই আন্দোলনে কোনো রক্তারক্তি না হয়, বরং তারাই কিনা ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। সরকার যে নির্বাচিত হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের কি অবদান ছিল না? নিশ্চয়ই ছাত্রছাত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে আর বর্তমান সরকারকে ভোট দিয়েছে বিদায় বর্তমান সরকার গঠিত হয়েছে। কিন্তু সেটার বিনিময়ে ছাত্রছাত্রীরা পেল কি? আমাদের সহপাঠী বন্ধু ভাই বোনদের রক্ত।